বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 12 এপ্রিল, রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আলোচনা করব। আপনারা জানেন যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই গ্রুপে প্রায় 500-র মতো মেম্বার রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন স্টক নিয়ে কথা বলেন, স্টক সম্পর্কে জানতে চান। আমি মূলত তাদের এই অনুরোধ এবং আলোচনা করার জন্যই এই চ্যানেলটি ওপেন করি এবং এর আগেও আমার আরেকটি চ্যানেল ছিল, সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই চ্যানেলটি আমি নতুন করে আবার আলোচনা শুরু করেছি। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। আমি অনেক সময় দেখা যায় যে অনুরোধের সব স্টক নিয়ে কথা বলতে পারি না। আবার দেখা যায় যে স্টক নিয়ে আজকে আলোচনা করেছি আপনারা আলোচনা না শুনেই সেই স্টক সম্পর্কে জানতে চান, তো এটিও আসলে একটি দুঃখজনক ব্যাপার। আপনারা আলোচনা শুনবেন। আপনাদের অনুরোধের যে স্টকগুলো ছিল, আমি গতকালকে বলেছিলাম প্রায় 83টার মতো অনুরোধের স্টক ছিল, সেখান থেকে আমি বেশ কিছু স্টক আলোচনা করেছি। আজকেও 10টির মতো স্টক আলোচনা করব। এছাড়াও যাদের স্টক আলোচনা থাকবে না তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমি আপনাদেরকে সেই স্টক সম্পর্কে জানিয়ে দিব। সুতরাং আমাকে নিয়ে বা আমার সম্বন্ধে কেউ খারাপ গালিগালাজ না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, কারণ সবসময় আহ অনুরোধের স্টক নিয়ে সব স্টক নিয়ে একসঙ্গে কথা বলা সম্ভব না, সেটা আপনারা নিজেরাও জানেন। তো প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস। এই স্টকটি নিয়ে জানতে চাচ্ছেন। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে স্টকটির হাই কিন্তু রিসেন্ট হাই যেটি করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন স্টকটি ডাব্লিউ প্যাটার্নে মুভমেন্ট করতেছে এবং 13 টাকা 30 পয়সা স্টকটি হাই করেছিল। এর আগেও স্টকটি কিন্তু 13 টাকা এই লেভেলে ছিল। আপনারা জানেন 13 টাকা এই লেভেল থেকে স্টকটি একবার ফিরে আসে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং পরবর্তীতে আবারও আপ ট্রেন্ডে গিয়ে কিন্তু সেই 13 টাকার যে ব্যারিয়ারটা ছিল সেটিকে ভেঙে কিন্তু 13 টাকা 30 পয়সা হাই করে। কিন্তু মার্কেট পরিস্থিতি এবং ঈদের আগের যে অ্যাডজাস্টমেন্ট ক্লোজিং ছিল সবকিছু মিলিয়ে সে কারেকশন জোন আসে এবং পরবর্তীতে মার্কেটের যে নেগেটিভ শুল্ক আরোপের ফলে সে কিন্তু আরো ডাউন ট্রেন্ডে আসে। এখন এই স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করবে আগামী দিন থেকেই। এখানে স্টকটি 11 টাকা 80 পয়সা একটা ভালো সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে রেসপেক্ট করেনি এবং এখন বর্তমান যেটা রয়েছে 11 টাকা 30, এটাও একটা ভালো শক্ত সাপোর্ট জোন। বাট এইখানটাতে যদি স্টকটি ঘুরে যেতে না পারে তাহলে কিন্তু স্টকটি 11 টাকা এই লেভেলে চলে আসবে। স্টকটির ভলিউমটা গ্র্যাজুয়ালি একেবারে কমে এসেছে। হিস্টোগ্রামের বারগুলো বড় এবং রেড ক্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন এবং এমএসিডিতেও সেল সিগন্যাল রয়েছে। আরএসআইটা অনেক ডাউন ট্রেন্ডে। সো এখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে মুভমেন্টটি রয়েছে সেখানে কিন্তু ছোট ছোট স্টকগুলো কিন্তু ঠিক সেভাবে পারফর্ম করতে পারছে না। তো আশা করি এই আগামী দিনে অর্থাৎ আগামীকালকে মার্কেট ওপেন হলে বিবিএস এই সাপোর্টটাকে ধরেই কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি যেটি বলবো যে 13 টাকা এই লেভেলটা আবার একটা প্রফিট টেকিং জোন হবে, যারা 11 টাকা 30 পয়সা এই লেভেলে এন্ট্রি নেবেন। আর স্টকটি যদি 13 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও সেই 16 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা দেখব, কারণ স্টকটির কিন্তু জানেন যে ইয়ারলি লো যেটি আবার নতুন কাউন্ট হয়েছে সেটি কিন্তু 17 টাকা 90 পয়সা। সুতরাং সেইখানে আমরা এই স্টকটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে বিবিএস অর্থাৎ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আরেকটি স্টক রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিজ। সেই কেডিএস অ্যাক্সেসরিজ আমার নিজেরও একসময় ছিল, এখন আমি কেডিএস এ নাই। তারপরেও এটি ভালো একটা অবস্থানে রয়েছে। আপনারা জানেন যে কেডিএস যে হাইটি করেছিল সেটি খুব অল্প দামে ছিল যখন সে হাই ক্রিয়েট করে 47 টাকা 30 পয়সা। তখন কিন্তু আমার এই স্টকটি বাই প্রাইস ছিল
32 টাকা 40 পয়সা কি 32 টাকা 10 পয়সা এই লেভেলে। আমি 35 টাকা একবার এই স্টকটি সেল করি, প্রফিট টেক করি এবং এবার 44 টাকায় সেল করে আমি এই স্টকটি থেকে প্রফিট টেক করে আর এই স্টকটিতে এন্ট্রি নিইনি। বাট এই স্টকটির পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই নিউজ রয়েছে। পজিটিভ নিউজ সেটি বলার চেষ্টা করব। সেটি হচ্ছে স্টকটির সেকেন্ড কোয়ার্টার ইপিএস বা ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সবসময় ভালো থাকে। তাছাড়া ফান্ডামেন্টাল স্টকটি অনেক ভালো। এছাড়াও পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 1,54,00,000 শেয়ার। সুতরাং এই স্টকটির মুভমেন্টে আসলে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করবে। এখন 47 টাকা 30 পয়সার যে বাধাটি রয়েছে সেটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু ইয়ারলি হাই স্টকটি তৈরি করবে। বাট এখানে স্টকটির ভালো একটি সাপোর্ট আমি যদি বলি সেটা অবশ্যই 41 টাকা 60 পয়সা। এই লেভেলটা একটা ভালো শক্ত সাপোর্ট জোন। বাট তার উপরে স্টকটির কিন্তু আমি ভালো একটি সাপোর্ট জোন দেখি, সেটা হচ্ছে 42 টাকা 20 পয়সা। তো দেখা যাক এটি যেহেতু নতুন করে হিস্টোগ্রামের বারে রেড ক্যান্ডেল দিয়ে সেল সিগন্যালে চলে আসছে, দেখা যাক স্টকটি এই সাপোর্ট গুলোকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে স্টকটি আরো ভালো করবে, আর যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে স্টকটিতে আপনারা বাই সেল করবেন। স্টকটির ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি আগের থেকে কমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 25শে মার্চের যে ভলিউমটি ছিল এই ভলিউমের পরে কিন্তু সে গ্র্যাজুয়ালি ভলিউমটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে চলে আসছে। সুতরাং স্টকটিতে এন্ট্রি এবং প্রফিট টেকিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এই হচ্ছে কেডিএস নিয়ে আমার আলোচনা। এরপরে এসপিসিএল, এই স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন। এসপিসিএল নিয়ে এর আগেও কথা বলেছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে এসপিসিএল নিয়ে আলোচনা আপনাদের সাথে করা হয়নি। আমি একটু এসপিসিএল এর কি অবস্থা একটু দেখে আসি। এসপিসিএল দেখতে পাচ্ছেন যে মুভমেন্টে ছিল, বেশ ডাউন ট্রেন্ডে 30 টাকার কাছাকাছি অবস্থানে স্টকটি চলে আসছিল এবং এই যে এইখানেটাতে যদি আপনাদের দেখাই যে লো ছিল 30 টাকা 10 পয়সা। আমরা আসলে স্টকটি প্রত্যেকটি স্টকই প্রত্যেকটা দিন মার্কেটে যে স্টকগুলো পারফর্ম করে বা সেক্টর মুভমেন্ট আসে সেই স্টকগুলো কিন্তু প্রত্যেকটা দিন দেখি। এখন একজন বিনিয়োগকারী হিসাবে এগুলো দেখা আপনার দায়িত্বর মধ্যে পড়ে, যেহেতু আপনি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগে করে মার্কেটে রয়েছেন। এই জন্য সবাইকে বলবো বাজার দেখবেন, সেক্টর দেখবেন, যে ধরনের আলোচনা হয় ইউটিউব চ্যানেলে যারা অ্যানালিস্ট রয়েছেন, আমাদের মতো ক্ষুদ্র অ্যানালিস্টরা যারা রয়েছেন, তাদের আলোচনা শুনলে আপনাদের ভালো হবে এবং অনেক কিছু শিখতে পারবেন একটু মনোযোগ সহকারে যদি সময় দিয়ে দেখেন। তো যাই হোক, শাহীবাজার পাওয়ার কোম্পানিটা ফুয়েল অ্যান্ড পাওয়ারের একটা স্টক, ফান্ডামেন্টাল স্টক। আপনারা জানেন যে স্টকটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। এখন আমি যদি বলি যে স্টকটির আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই। স্টকের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের বলবো যে এটা এখন মুভমেন্টে যাবে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা মুভমেন্টে আসবে। এই সেক্টরে মানি ইনভলভ হচ্ছে, এটি নিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। সাপোর্ট জোন রয়েছে স্টকটির, এখন যে জায়গাতে রয়েছে সেটিও সাপোর্ট জোন। 33 টাকা 10 পয়সা থেকে 33 টাকা 60 পয়সা এই লেভেলটা ভালো একটা সাপোর্ট। এই সাপোর্টটাকে রেসপেক্ট করে স্টকটি আরো ভালো করবে এবং 35 টাকার উপরে আমরা একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেটি যদি দিতে পারে তাহলে স্টকটি কিন্তু 39 টাকা এই লেভেলে আমরা পেয়ে যাব। সুতরাং যাদের হাতে রয়েছে তারা অবশ্যই স্টকটিতে হোল্ড করবেন এবং প্রাইস অ্যাকশন করবেন। 35 টাকা 70 পয়সার পরে খুব বেশি একটা বাধা নেই। 37 টাকা বা 38 টাকা 20 পয়সার যে বাধাটি রয়েছে এটাকে মনে করি তখন খুব সহজেই সে মুভমেন্টে ভেঙে ফেলবে এবং প্রাইস অ্যাকশনে সেটি খুব বেশি বড় বাধা হবে না। সুতরাং এই স্টকটি আমরা আবারও একটা প্রাইস অ্যাকশনের মধ্যে পেতে যাচ্ছি। তো এই হচ্ছে মূলত এসপিসিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের কথা। এরপরে ব্যাংকিং সেক্টরের একটি স্টক এবং আমার বেশ ভালোই লাগে এই ব্যাংকটিকে, রূপালী ব্যাংক। আমরা একটু রূপালী ব্যাংকে দেখি। রূপালী ব্যাংক, আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে যখন ডাউন ট্রেন্ড ছিল তখন কিন্তু এককভাবে এই 2-3টি ব্যাংক যখন পারফর্ম করছে তার মধ্যে কিন্তু রূপালী ব্যাংকটি ছিল অন্যতম। আমরা ইসলামী ব্যাংকেও দেখেছিলাম। রূপালী ব্যাংকের এই মুহূর্তে আমি মনে করি যে সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। সাপোর্ট
জোনে এসে মুভমেন্ট করলে সেটি ভালো হবে। এখানে স্টকটি 21 টাকার একটা ভালো সাপোর্ট রয়েছে, 21 টাকার একটা ভালো সাপোর্ট রয়েছে, সাপোর্টটাকে রেসপেক্ট করবে আশা করি। আর মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। গত দিনের যে 21 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে ভালো হতো। এখন ভলিউমটা গেইন করতে হবে, একই সঙ্গে হিস্টোগ্রাম বারগুলোতে সেল সিগন্যাল রয়েছে, মুভিং এভারেজও সেল সিগন্যাল রয়েছে। বাট এখানে আমি যেটি বলবো যে অবশ্যই স্টকটির আপাতত 22 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। সেটি দিতে পারলে স্টকটির জন্য খুবই ভালো হয়। যদি দিতে পারে তাহলে 23 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা স্টকটি পেয়ে যাব। যেহেতু সামনে ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ড সংক্রান্ত অনেক কিছুই আসবে, তো সেদিক থেকে আমি মনে করি যে রূপালী ব্যাংক, পি রেশিও, পাবলিক হোল্ডিং সবকিছু মিলিয়ে একটা গুড চয়েস, বা যাদের কাছে রয়েছে তাদের জন্য এটি একটা সুবিধাজনক শেয়ারই বলবো। আশা করি আপনারা স্টকটি থেকে প্রফিট পাবেন এবং একটু ধৈর্য সহকারে ব্যাংকের সেক্টরে থাকলে অবশ্যই স্টকগুলো আপনাদের প্রফিটে নিয়ে যাবে। এরপরে ইউনিক হোটেল, আমরা একটু ইউনিক হোটেলের কি অবস্থা একটু দেখে আসি। ইউনিক হোটেলের কি অবস্থা আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটি ইউনিকাল হোটেলে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরে স্টকটি ক্যান্ডেল তো দেখতেই পাচ্ছি খুব ভালো করেনি। স্বাভাবিকভাবে একটা ডাউন ট্রেন্ড প্রত্যাশা করতেছে স্টকটির। ডাউন ট্রেন্ড প্রত্যাশা না, সরি, ডাউন ট্রেন্ড না, এটা হাইয়ের উপরেই ক্লোজ দিয়েছে, 4180-র উপরেই ক্লোজ দিয়েছে। ভলিউমটাও পেয়েছে স্টকটি। এইবারের যে মুভমেন্ট একটু ব্যতিক্রমী মনে হচ্ছে, সম্ভাবনাময় মনে হচ্ছে। এই মুভমেন্টটা সে কন্টিনিউ করতে পারে কিনা একটু দেখার বিষয়। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, বা রেড ক্যান্ডেল ক্রিয়েট, এখানেও কিন্তু সে ক্যান্ডেলটা ভালো পায়নি, স্বাভাবিকভাবে ক্যান্ডেলটা ভালো আসেনি। তারপরে হাইটাও ক্লোজের উপরে দিতে পারেনি। এইখানটাতে আবার সে একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে ভলিউমটা গেইন করেছে। কোনো নিউজ আছে কিনা স্টকটি সেটা খুব মাথায় রাখতে হবে। 42 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি 44 টাকা এই লেভেলে চলে আসবে। আর কারেকশন জোন যেটি হবে সেটি কিন্তু 42 টাকা এই লেভেলেই থাকবে। স্টকটি নতুন করে বাই সিগনালে আসছে, একই সঙ্গে আমার কাছে স্টকটি সম্ভাবনাময় মনে হচ্ছে, যেহেতু ভলিউমটা সে পেয়ে গেছে। তো দেখা যাক সে এই ভলিউমটাকে ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে স্টকটি মুভমেন্টে আসবে। তো আরএসআই বাড়ারও জায়গা রয়েছে, আশা করি স্টকটি ভালো হবে। যাদের রয়েছে তারা হোল্ড করতে পারেন স্টকটিতে। এরপরে ফোয়াং ফুড, এই স্টকটি নিয়ে ভাই জানতে চাচ্ছিলাম ফোয়াং ফুড নিয়ে। আমরা একটু ফোয়াং ফুডের বিষয়ে একটু দেখি কি অবস্থা রয়েছে। ফোয়াং ফুডের কারেকশন জোন শেষ করেছে। কারেকশন জোন তো শেষ হয়ে গিয়েছে, বাট একেবারে আমরা যদি তার 15 টাকা 20 পয়সা এই লেভেলটাতে যদি সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি খারাপ অবস্থাতে চলে যেতে পারে। দেখতে হবে সে ফ্রাঙ্কফুট এই 15 টাকা 20 পয়সার সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। ইপিএস সংক্রান্ত কোনো জটিলতা নেই, কিন্তু সেটির ভলিউমটা কিন্তু কমে গেছে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। সে খুব ভালো ভলিউম কিন্তু এই দিকটাতে, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মার্চে কিন্তু খুব সুন্দর এবং চমৎকার ভলিউম করে কিন্তু প্রাইস অ্যাকশনটা করে এখন কিন্তু ভলিউমটা কমে গিয়েছে। তো এই ভলিউম যেদিন আমরা দেখেছি 16 লক্ষ ভলিউম, সেখানে বায়ার এবং সেলারদের নিজেদের মধ্যে হাত বদল হয়েছে। এখানে পাবলিক ইনভলভড খুব কম মনে হচ্ছে, যার কারণে প্রাইস অ্যাকশনে খুব বেশি একটা সুবিধাজনক অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি না স্টকটির। তো 15 টাকা 20 পয়সা থেকে 15 টাকা এই লেভেলটা সাপোর্ট জোন ধরে স্টকটিতে এন্ট্রি নিতে হবে এবং অন্তত 16 টাকা 30 পয়সা
এর উপরে শেয়ারটির ক্লোজ দিতে হবে। যদি সে ক্লোজ দিতে পারে 16.30 বা 16.40 এই লেভেলে যদি ক্লোজ দিতে পারে, তাহলে আমরা তাকে 17.50 থেকে 18 টাকা এই লেভেলে প্রাথমিকভাবে একটা প্রফিট টেকিং জোন হিসেবে ধরে নিচ্ছি। আর সবকিছুতে সেল সিগন্যাল রয়েছে, এটি তো আপনারা নিজেরাও জানেন। এরপরে আফতাবটো নিয়ে জানতে চাইছেন, আমরা একটু আফতাবটোটা দেখে আসি। আফতাবটো এই বাজারে সব থেকে আলোচিত শেয়ার ছিল। আমরা যখন দেখেছি স্টকটি জানুয়ারি ডিসেম্বরে প্রাইস অ্যাকশন একেবারে ডাউন ট্রেন্ড থেকে গিয়ে আপ ট্রেন্ড করেছে। 20 টাকার শেয়ার ছিল, সেখান থেকে 42 টাকা 48 টাকা হাই করেছে। তো এখন কিন্তু স্টকটি যে ক্যাটাগরি সেটি চেঞ্জের কারণে মুভমেন্টে নাই, ডাউন ট্রেন্ডই রয়েছে। বারে তো সেল সিগন্যাল রয়েছেই। 34 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে স্বাভাবিকভাবে, এবং সেই ক্লোজটা যদি না দিতে পারে তাহলে আমরা এখন পর্যন্ত স্টকটি নিয়ে খুব বেশি আশা করতে পারছি না। একই সঙ্গে 31 টাকা যে লোটি ক্রিয়েট করেছে, এটা যদি আগামী দিন ভেঙে ফেলে তাহলে কিন্তু 27 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি চলে আসবে। তো যাদের কাছে রয়েছে, যারা এন্ট্রি জোন, জানি না কার কি ধরনের এন্ট্রি জোন রয়েছে, অনেক বেশি যাদের এন্ট্রি জোন ছিল তাদের তো ইতিমধ্যে স্টক থেকে বের হয়ে আসার কথা, বাট যারা বের হতে পারেননি তাদেরকে ধৈর্য ধরতে হবে। আর যারা নতুন করে এন্ট্রি জোন হিসাবে শেয়ারটিকে চুজ করেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই স্টকটি থেকে বের হয়ে যাবেন, কারণ তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা এখন পর্যন্ত আমার কাছে পজিটিভ মনে হয়নি, কারণ একেবারে ড্রাই ভলিউম। এই ভলিউমে আসলে স্টকগুলো মুভমেন্টে আসা খুবই কঠিন, এবং 34 টাকার উপরে শেয়ারটি ক্লোজ না দিতে পারলে আবারও ডাউন ট্রেন্ড চলে আসবে, এবং সেক্ষেত্রে 28 টাকা 80 পয়সা থেকে 28 টাকা 70 পয়সা এই লেভেলে। তো এই হচ্ছে মূলত আফতাবটো নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা সেটি। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন। এরপরে দেশবন্ধু পলিমার, এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, এটি নিয়ে জানতে চাচ্ছেন। এটার দেখতে পাচ্ছেন যে একটা হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে, 24 টাকা থেকে 20 টাকা 50 পয়সা অবস্থান করছে। এখানে সাপোর্ট জোনে আছে, সাপোর্টটাকে রেসপেক্ট করবে। সেই রেসপেক্ট যদি না করে তাহলে 18 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি চলে আসবে। এই স্টকটির সেকেন্ড কোয়ার্টার ইপিএস, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সেটি খুব বেশি ভালো না। তো নতুন করে যদি বলতে হয়, স্টকটিকে অবশ্যই 22 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। সেটি দিলে তারপরে একটা মুভমেন্ট কন্টিনিউ করতে পারবে। সেক্ষেত্রে 23 টাকার উপরে একটা প্রাইস অ্যাকশন থাকবে, এবং 24 টাকা 40 পয়সা যে রিসেন্ট হয় সেটিকে ব্রেকআউট করতে হবে। আর এই যে 20 টাকা 50 পয়সার যে সাপোর্ট, এই সাপোর্টটাকে যদি ভালোভাবে সে ধরে রাখতে পারে তাহলে শেয়ারটিতে খুব বেশি আর ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা নেই। বাট যদি ধরে রাখতে না পারে তাহলে 18 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি চলে যাবে। তো এই হচ্ছে দেশবন্ধু নিয়ে কথা। দেশবন্ধুর সবকিছু হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছুতেই সেল সিগন্যাল রয়েছে, সেটি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। এরপরে ইমারাল ওয়েল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। ইমারাল ওয়েল তো জেড ক্যাটাগরিতে চলে গিয়েছে, এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি ভালো স্টক। স্টকটি সম্ভাবনাময়, প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগেও 27 টাকা এই লেভেলে স্টকটি গিয়েছিল দুইবার, সেখান থেকে সে বারবারই ফিরে আসছে। এখন এই জায়গাটা একেবারে এই জায়গাটায় সে একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে সে যাচ্ছে। এখানেও সে সাপোর্টকে ধরে রেখেছে। আগামীকালকে মার্কেট ওপেনের পরে স্টকটি যদি আপ ট্রেন্ডে যায় তাহলে খুবই ভালো হবে, আর যদি না যায় তাহলে আমি বলবো যে এটি কিন্তু আবারও
ডাউন ট্রেন্ডে আসবে এবং সেক্ষেত্রে 22 টাকা 40 পয়সায় এসে আবারও সাপোর্ট খোঁজার চেষ্টা করবে। যদি সেটা না খুঁজতে পারে বা সেটাকে যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু গন্তব্য আরো নিচের দিকে চলে আসবে। তো আশা করি স্টকটি আহ এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করে সে আবারও আপ ট্রেন্ডে চলে যাবে। আর যদি রেসপেক্ট না করে তো 20 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা ইমারাল অয়েলকে দেখতে পারি। ইমারাল অয়েলের বাধাগুলো হচ্ছে 27 টাকা, মিনিমাম 27 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। তো মার্কেটের যে পরিস্থিতি সেটি হয়তো আমরা প্রত্যাশা করতেই পারি এবং তার উৎপাদন সংক্রান্ত যদি কোনো পজিটিভ নিউজ খুব শীঘ্রই চলে আসে তাহলে কিন্তু আবার এই ধরনের স্টক আর এখানে থাকবে না। তো একটু সময় দিতে হবে এই সমস্ত স্টকে যারা বিনিয়োগে রয়েছেন। এরপরে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল, এই স্টকটি নিয়ে খুব জানতে চাচ্ছেন। আমি বলবো যে স্টকটির এখন বিনিয়োগের পরিস্থিতি নেই। স্টকটি অনেক আগেই বিনিয়োগ পরিস্থিতির বাইরে চলে গিয়েছে। এর আগেও আমি 2-3 দিন আগেও কথাটি বলেছিলাম। সুতরাং আজকে আর নতুন করে কোনো কিছুই বলতে চাচ্ছি না। স্টকটি কারেকশন জোন খুবই প্রয়োজন। কারেকশন জোনে আসলে তারপরে স্টকটিতে এন্ট্রি নেবেন এবং সেক্ষেত্রে 4 টাকা 20 পয়সা থেকে 4 টাকা 10 পয়সা এন্ট্রি জোনটা হচ্ছে একটা স্বাভাবিকভাবেই এই যে এইখানটাতে এন্ট্রি জোনটা হচ্ছে শেয়ারটির জন্য সেক্ষেত্রে নিরাপদ হবে, যেহেতু তার RSI 93-তে চলে গিয়েছে। RSI-টা অনেক রিস্কিতে আছে। হয়তো অনেকেই এই মুহূর্তে যাবেন না, তারপরেও আবার অনেকেই আছেন না বুঝে এন্ট্রিতে চলে যান। তো এই হচ্ছে মূলত এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এবং আপনাদের কাছে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।